আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে লিপিডের চলছিল, তাই না? মোম এখান থেকে শুরু। তো মোমের ব্যাপারটা কি? ও মোম হয়ে গেছে না? ও যৌগিক লিপিড থেকে শুরু। আচ্ছা দেখো, যৌগিক লিপিডের এটা তো আগের মতোই, অর্থাৎ হলো যেমন যুগ্ম বা যৌগিক প্রোটিন যেটা আমরা জেনেছিলাম সেরকম, অর্থাৎ যৌগিক বলতে লিপিডের সাথে অন্য কিছু থাকা, তাই না? সেটাই হচ্ছে যৌগিক লিপিড। তাহলে কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। পেজ হলো 129। আচ্ছা, বের করছো সবাই? দেখো, যৌগিক লিপিড। তাহলে প্রথমে কাকে বলে এটা আমরা জানবো, তারপরে দেখো এদের হলো বর্ণনা। বর্ণনার মধ্যে আছে যে ফসফোলিপিড, তার মানে কি লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড থাকা, তো সেই জন্য এটা হলো যৌগিক লিপিড। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো। তো এখন ফসফোলিপিড, আরো ফসফোলিপিড সম্পর্কে যেটা বলা হচ্ছে যে কি কি এর মধ্যে আছে, যে গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড ও ফসফেটের সমন্বয়। ফসফেট বলতে ফসফরিক অ্যাসিড এখানে যুক্ত হয়। তাহলে ফসফোলিপিড কাকে বলে এটা অবশ্য পরীক্ষা আসে না, তবে আসলে সহজভাবে তুমি লিখবে, এটা লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হওয়াকে বলা হয় ফসফোলিপিড। এটুকু লিখলেই চলবে। হ্যাঁ, লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হওয়াকে বলা হয় ফসফোলিপিড। এই এখন উদাহরণ আছে যে ফসফোলিপিডের বেশ কিছু উদাহরণ, যেমন দেখো লেসিথিন। লেসিথিন নামকরণটা কেন হয়েছে জানো? যে এটা একটা ফসফোলিপিড, তবে নামটা লেসিথিন কেন হলো? লেকোথোস থেকে নামটা লেকোথোস। লেকোথোস, লেকোথোস মানে হচ্ছে হলুদ। প্রথম এটা আবিষ্কার হয়েছিল ডিমের কুসুম। ডিমের কুসুম হলুদ না? তো সেখানে দেখা গেল যে ডিমের কুসুমের মধ্যে আছে হচ্ছে কি, যে ফসফোলিপিড, ফসফোলিপিড জাতীয় লিপিড আছে। হ্যাঁ, তো তাই যেহেতু এটা হলুদে আবিষ্কার হয়েছে, তাই এর নাম লেসিথিন হয়েছে। বুঝতে পারছো? যেহেতু এটা হলুদে পাওয়া গেছে, তাই এর নাম লেসিথিন হয়েছে। এই এরপরে বলছে দেখো সেফালিন। সেফালিন নাম কেন হলো? লেখা হয়নি? আগেরটা হয়েছে লেখা না? আচ্ছা, তাহলে লেসিথিন নামকরণ কেন হলো? যেহেতু এটা ডিমের কুসুমে এটা প্রথম পাওয়া গেছিল। তো ডিমের কুসুম তো হলুদ দেখতে, তাই কি না? তো সেই জন্য নাম রাখা হয়েছে হলুদ হিসেবে লেসিথিন। লেকোথোস থেকে লেসিথিন নাম হয়েছে। বুঝতে পেরেছো? আর এরপরে সেফালিন নাম কেন হলো? সেফালো মানে মস্তিষ্ক। মস্তিষ্কে প্রথম পাওয়া গেছিল ফসফোলিপিড। তাহলে সেফালো মানে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কে পাওয়া গেছিল, এই জন্য নাম হচ্ছে সেফালিন। তারপরে দেখো প্লাজমা লোজেন। যদি পরীক্ষা এইভাবে আসে, নিম্নের কোনটি ফসফোলিপিড, এভাবে আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখবো যে লেসিথিন ফসফোলিপিড, সেফালিন ফসফোলিপিড, প্লাজমা লোজেন এটাও ফসফোলিপিড। এটা কোথায় পাওয়া গেছে? প্লাজমাল মানে কোষের ভিতর। প্লাজমা নোমেন যেটা আছে না, প্লাজমাল মানে কোষের ভিতর। কোষের ভিতরে সাইটোপ্লাজমে কিছু ফসফোলিপিড পাওয়া গেছে, তো এই জন্য এর নাম হয়েছে প্লাজমা লোজেন। বুঝা গেল কি? প্লাজমাই পাওয়া গেছে, সাইটোপ্লাজমের যে প্লাজমা সেখানে পাওয়া গেছে, এই জন্য এরকম নাম হয়েছে। ইত্যাদি কয়েকটি ফসফোলিপিডের নাম। এরপরে ফসফোলিপিডের বিশেষ উপাদান হলো ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিডটা কি আসলে? দেখো, ফসফোটাইডিক অ্যাসিড নাম কেন ফসফোটাইডিক অ্যাসিড হলো? ফসফোটাইডিক অ্যাসিড নামকরণটা কেন? এখন আর কেউ এসি দেওয়ার কথা বলছে না, তাই না? এখন দেওয়া যায়, তাই এখন ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের একটি অণু আর ফ্যাটি অ্যাসিডের দুইটি অণু। ফসফরিক অ্যাসিডের একটি অণু, ফসফরিক অ্যাসিডের একটি অণু ও ফ্যাটি অ্যাসিডের
দুইটি অণু একীভূত হয়ে ফসফাইডিক অ্যাসিড হয়, বুঝছো? তার মানে হ্যাঁ ফসফোটাইডিক, ফসফাইডিক না ফসফোটাইডিক। তার মানে এটা ধরো ফসফরিক অ্যাসিড, এটা হলো ফসফরিক অ্যাসিড, এই হলো ফসফরিক অ্যাসিড। এখন এইখানে মনে করো একটা ফ্যাটি অ্যাসিড, এর সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে আছে, মনে করো এভাবে করে ফ্যাটি অ্যাসিড, আবার এটার সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে আছে। তাহলে এরকম গঠনকে বলা হয় ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে এটাও একটা ফসফোলিপিড। হ্যাঁ অবশ্যই উপরে নিচে হতে পারতো, তবে পাশাপাশি যুক্ত হয়ে থাকে সাধারণত। হ্যাঁ পাশাপাশি যুক্ত হয়ে থাকে, তুমি এটা একটা দেখতে পারো পাশাপাশি। আচ্ছা তাহলে এই গেল। এখন বলছে সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টোনোপ্লাস্ট, ওই যে কোষগহ্বরের যে প্রাচীর আর কি, তাই না, সেটা টোনোপ্লাস্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার এন্ডোপ্লাজমিক ফসফোলিপিড সমন্বিত হয়, এটা দরকার নাই। ফসফাইডিক অ্যাসিড পর্যন্ত দরকার। এখন দেখো ফসফোলিপিডের কাজ, এটা 2, 3, 4 আর 5 মনে রাখতে হবে এমসিকিউর জন্য। 2, 3, 4, 5, 2, 3, 4, 5। ওই যে ফসফোলিপিডের কাজ দেখো আছে 2, 3, 4, 5 অনেক। এবার দেখো গ্লাইকোলিপিড। প্রস্তুতিক মানে হচ্ছে, প্রস্তুতিকের বাংলা অর্থ হলো নকল, অর্থাৎ প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকলে এটাকে বলে প্রস্তুতিক গ্রুপ। প্রোটিনের সাথে অন্য যে কোনো কিছু থাকলেই, অর্থাৎ লিপিডটা, ফসফোলিপিডটা প্রোটিনের সাথে যখন যুক্ত থাকে তখন ওইটার নাম হয় প্রস্তুতিক। যেমন প্রস্তুতিক দাঁত লাগায় অনেকে, নকল দাঁত। প্রস্তুতিক মানে হলো নকল, অর্থাৎ প্রোটিনের সাথে কোনো লিপিড আছে মনে করো, তাহলে ওই লিপিডটাকে বলবো প্রস্তুতিক, ওই লিপিডটাকে বলবো প্রস্তুতিক। আচ্ছা তাহলে কতিপয় এনজাইমিক প্রস্তুতিক, ওই যে এনজাইমিক প্রোটিন কোনটা কাজগুলো কাজ হচ্ছে 2, 3, 4, 5, 2, 3, 4 না 2, 3, 4, 5 হ্যাঁ 2, 3, 4। আচ্ছা এবার দেখো গ্লাইকোলিপিড, তাহলে বুঝতে পারছো গ্লাইকো মানে কি, শর্করা। গ্লাইকো মানে শর্করা। এই বই নিয়ে শুনি কেন কি বলেন ফসফোলিপিড? লেখা নাই সামনে, প্রোটিনের সাথে লিপিড, প্রোটিনের সাথে কোনো কিছু যুক্ত থাকলে ওই যুক্ত জিনিসটার নাম প্রস্তুতিক। আচ্ছা এটা কিন্তু খেয়াল রাখো ছেলেদের ক্যাপ্টেন, যে কথা বললে ক্লাস চলাকালীন সময় কথা বললে জরিমানা, আর খুব কথা বলতে ইচ্ছা করলে আমাকে থামিয়ে বলতে হবে, মানে বলতে হবে যে স্যার 1 মিনিট থামেন, আমার একটু কথা বলতে ইচ্ছা করছে। হ্যাঁ কিন্তু একসাথে দুইটা কথা চলতে পারে না, একসাথে দুইটা কথা চললে তো শোনা যাবে না। এই জন্য একটু সাবধান থাকতে হবে আমাদের সাথেই, তাই না, আমাদের সাথেই, আমাদের সবার সাথে সাবধান থাকতে হবে কিনা, তাই না। আচ্ছা এবার তাহলে দেখো গ্লাইকোলিপিড হলো, গ্লাইকো মানে শর্করা, তাহলে লিপিডের সাথে যদি শর্করা থাকে তাহলে সেটাই হলো গ্লাইকোলিপিড। শর্করা বা কার্বোহাইড্রেট একই কথা। এখানে উদাহরণ হিসেবে 4th নম্বর লাইন লাগবে, সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে, এটা পরিচিত আমরা পড়েছো। হ্যাঁ এটা লাগবে না, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো এবার সালফোলিপিড। সালফোলিপিড, হ্যাঁ তো সালফোলিপিড হলো, হ্যাঁ বলো, কাজ লাগবে না, এটা কাজ আসে না। দেখো সালফোলিপিড, সালফোলিপিড হচ্ছে, তার মানে মনে হচ্ছে লিপিডের সাথে সালফার, ব্যাপারটা তা না। হ্যাঁ দেখো ব্যাপারটা হলো লিপিডের, গ্লাইকোলিপিডে সালফার থাকলে, মানে অর্থাৎ গ্লাইকোলিপিডে সালফার মানে কি, লিপিডের সাথে গ্লাইকো আছে, শর্করা আছে, তারপরে সালফার, তাহলে সেটা গ্লাইকোলিপিড হবে। তার মানে এই সালফোলিপিড হবে। তার মানে লিপিডের সাথে সালফার এরকম না, গ্লাইকোলিপিডের সাথে সালফার থাকলে
তখন এটা হলো সালফোলিপিড। এটাও লাগবে না, এমনি জেনে রাখলাম। লিপোপ্রোটিন, তার মানে প্রোটিনের সাথে লিপিড, এটা তো বুঝতেই পারছো। তাহলে এটাও সৃজনশীল হিসেবেও মনে রাখতে হবে। সবগুলার হচ্ছে কাকে বলে আর উদাহরণ। এখন দেখো লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল এটা বক্সের মধ্যে আছে কেন, যে এটা আসলে সিলেবাসে নাই, এমনি যা জানার জন্য। তো লিপিড প্রোফাইলে যেটা দেখানো হয়েছে, না এমসিকিউ আসে না, এটা মেডিকেল টার্ম, মানে ডাক্তারদের জন্য লাগে আর কি। তো তোমরাও না, তোমাদের জন্য না, অ্যাডমিশনও আসে, হ্যাঁ সিলেবাসে নাই। তবে এমনি জেনে রাখো, এমনি শিখে রাখো, মুখস্থ করার দরকার নাই। যেমন দেখো টোটাল কোলেস্টেরল, তারপর হচ্ছে ডিজিরেবল, মানে যেটা সম্ভাব্য, যেটা থাকা উচিত, এটাকে বলে ডিজিরেবল। হ্যাঁ, তো টোটাল কোলেস্টেরল ধরো 200-র মধ্যে থাকা উচিত। এখন যদি কারো 200 পার করে বেশি হয়ে যায়, তাহলে সেটা তার হচ্ছে রক্তে লিপিডের পরিমাণ বেড়ে গেছে, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেছে। হ্যাঁ, এটা বোঝায়। তখন বেড়ে গেলে তখন তাকে ওষুধ খেতে হবে, সাবধানে জীবনযাপন করতে হবে, এরকম আর কি। হ্যাঁ, তো যদিও আমাদের দেশের মানুষেরা পরীক্ষা নিরীক্ষা খুব একটা করে না, উন্নত দেশে দেখা যায় যে সবাই পরীক্ষা নিরীক্ষা করে, 6 মাস পর পর পরীক্ষা করে দেখে রক্তে কি অবস্থা। হ্যাঁ, আমাদের দেশে পরীক্ষা নিরীক্ষা করে টরে না, ওই জন্য দেখা যায় আমাদের দেশে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি। কেউ তো জানছে না, যেমন তোমরা কি কেউ জানো তোমার লিপিডের অবস্থা কি, তোমার রক্তে জানো না কিন্তু, তাই না? তারপরে দেখা যাচ্ছে তোমরা ভাজা পোড়া খাচ্ছ, ফুচকা ফুচকি খাচ্ছ, তাই না? আচ্ছা, তো ভাজা ভাজা তেলে যেগুলা, সেগুলো সবই কিন্তু ক্ষতি এবং ওদের কোলেস্টেরল বাড়ায়। তো তারপরে দেখো যে এইচডিএল অবশ্য এইচডিএল বেশি থাকলে সমস্যা নাই। হ্যাঁ, এইচডিএল বেশি থাকলে সমস্যা নাই, স্বাভাবিক 40 বলছে, এর বেশি যদি থাকে তাতে সমস্যা নাই। এইচডিএল তো ভালো। হ্যাঁ, এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। মানে কি হাই ডেনসিটি লিপোপ্রোটিন মানে কি? আবার হাই ডেনসিটি লিপোপ্রোটিন মানে যেখানে প্রোটিনের পরিমাণ হাই থাকে আর লিপিডের পরিমাণ কম থাকে, তাকে বলা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। যেখানে প্রোটিনের পরিমাণটা বেশি আছে, লিপিডের পরিমাণটা কম আছে, সেটাই হলো হাই ডেনসিটি লিপোপ্রোটিন, বুঝছো? আর লো ডেনসিটি মানে উল্টা, অর্থাৎ যেখানে লিপিডের পরিমাণ, প্রোটিনের পরিমাণ খুবই কম, লিপিডের পরিমাণ অনেক বেশি, তখন লো ডেনসিটি লিপোপ্রোটিন। এখন এরা উপকারী কেন আর এরা অপকারী কেন বলো তো? কি কারণে? সব জিনিসের হিসাবে তো হাই হলে হিসাবে খারাপ হওয়ার কথা না, এটা বেশি থাকলে ক্ষতি হয় না। হ্যাঁ, এটা তো ভালো। আর এটা আমার উপকার হয় না নাকি উপকার হয়? উপকার হয়। আল্লাহ ওই বানিয়েছে আমাদের। দেখো তাহলে যে কোনো জিনিস হাই থাকলে খারাপ হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে হচ্ছে হাই, এটাই ভালো, আর এটা হচ্ছে খারাপ। তাহলে কেন ভালো কেন খারাপ অনুমান করে বলো, কি হতে পারে? কি কারণে এইচডিএল ভালো আর কি কারণে এলডিএল খারাপ বলো তো? ক্যাপ্টেন বলো। ও, অনুমান করে বলো। আচ্ছা দেখো, এরা ভালো কেন জানো? কারণ হলো আমাদের যে রক্তনালী আছে, না, এই রক্তনালীর মধ্যে এই যেটা এলডিএল, হ্যাঁ, অথবা কোলেস্টেরল, তারপরে ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, এই জিনিসগুলো ক্ষতিকর জিনিসগুলো আমাদের যদি রক্তে নালীতে এরকম জমে থাকে না, এইচডিএল বেশি থাকলে সুবিধা হলো এইচডিএল এর কাজ হলো একে ধাক্কা দিয়ে বের করে দেয়া। এই জন্য এটা ভালো, এই সবসময় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, তো এই জন্য, তবে যখন তুমি যেমন ধরো সরিষার তেল প্রচুর পরিমাণে এইচডিএল সমৃদ্ধ আর কি, সরিষার তেল, সোয়াবিনও আছে, কিন্তু যখনই তুমি ভাজবা তখনই ওইটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই খারাপ কেন? এইখানে লিপিড বেশি থাকার কারণে জমে যাচ্ছে, যে এ তো রক্তে মিশতে পারছে না, মানে তেলাক্ত জিনিস তো রক্তে মিশতে পারছে না, এ ভারী, এ জমে যায়, ভারীর ঠেলায় বসে পড়ে, হাঁটতে হাঁটতে যদি বসে পড়ে তাহলে ঝামেলা না। যেমন বড় বড় হাইওয়ে রাস্তাতে রিক্সা অটো চলা নিষেধ, কারণ ওরা তো বেশি জোরে চালাবে না, হ্যাঁ না। ঘি তুমি এমনি খাবা, এইচডিএল ওটা ভালো, আর যখন তুমি ভাজবা ঘিতে, তখন এই ভাজলেই এগুলো নষ্ট হয়ে যায়। কোনো তেলের কোনো জিনিস যদি ভাজা হয় তাহলে ওটা ক্ষতি হবে। হ্যাঁ, যত ভাজবা তত ওটা আর কি
খারাপ হতে থাকবে আর কি, বুঝছো? যেমন ভাত তো কার্বোহাইড্রেট, হ্যাঁ, এটা এমনি খাও সমস্যা না, কিন্তু তুমি যখন ভাতকে ভেজে খাবা না, ভাজবা তেলে, বাস ওইটাই তোমার হয়ে যাবে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, খারাপ হয়ে যাবে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ভাতকে যদি ভাজো ট্রান্স ফ্যাটি অ্যাসিড রূপান্তরিত হয়ে যাবে, যেটা খারাপ। মানে ওই যে আমরা বাঙালিরা কিন্তু ভাত ভেজে কিন্তু খাওয়া খুব পছন্দ করি, ভাত ভাজি, হ্যাঁ, বুঝছো? তো এমনি তো উন্নত দেশটা আমাদেরকে কিন্তু কি মনে করে জানো, আমরা এইসব দেশকে যারা গরিব দেশ, ভারত পাকিস্তান বা এই যে শ্রীলঙ্কা মিলঙ্কা যেগুলো আছে আফ্রিকা মহাদেশ, এদেরকে ফকিন্নি দেশ মনে করে, এবং এদেরকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা মানে গিনিপিগ মনে করে আমাদের, বুঝছো? কারণ সব দিক থেকে আমরা পিছিয়ে আছি, সব দিক থেকে পিছিয়ে আছে। ধরো আমাদের দেশেও কোনো ভালো মানের কোনো বৈজ্ঞানিক নাই বা ওটার কোনো স্বীকৃতি নাই, তো তোমার হচ্ছে যার জন্য আমরা হচ্ছে একেবারেই আমাদেরকে অশিক্ষিত মনে করা হয়, বুঝছো? তো ওইভাবে আমাদেরকে হ্যান্ডেলিং করে। এবং ওরা হচ্ছে পোশাকগুলা তোমার একটা পোশাক, উন্নত দেশে একটা পোশাক একদিন পরে তারপরে ফেলে দেয়, ওটাই আমরা কিনি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, তো এবার হলো তাহলে এটা তো বুঝলে, এটা মুখস্থ করতে হবে না। এবার আমরা চলে আসছি উদ্ভূত বা উৎপাদিত লিপিড। উদ্ভূত বা উৎপাদিত লিপিড, এটা হলো রাবার পর্যন্ত সৃজনশীল হিসেবে পড়বা, এমসিকিউ আছে। রাবার পর্যন্ত এই যে উদ্ভূত লিপিড কাকে বলে, উদ্ভূত লিপিড কাকে বলে দেখো, বলছে যে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড তৈরি হয়, অর্থাৎ আবিষ্কৃত, উদ্ভূত মানে আবিষ্কৃত বা উৎপাদন করা হলো যেটা, সেটাই হলো উদ্ভূত লিপিড। তো এখন এই উদ্ভূত লিপিড কাকে বলে এটা তো মুখস্থ রাখবা। পাশাপাশি এখানে দেখো আরেকটা কথা বলা হচ্ছে, আবার যেসব যৌগ আইসোপিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টারপিনেট বলা হয়। টারপিন তো চিনো, ওই যে কাঠের দোকানে টারপিন তেল ব্যবহার করে না ওটা, হ্যাঁ। আইসোপেন এখন আইসোপেন কেমন জানো, এরকম দেখতে। আইসোপেন হলো এরকম, CH3 CH2 এরকম যৌগকে বলা হয় আইসোপেন, হ্যাঁ। মানে আইসো বলতে সমান, একবার হলো 2 1 একবার 1 1 আবার 2 1 এইভাবে করে। এটা যদি আমরা সংকেত লিখি তাহলে C5H8, এটা হলো আইসোপেন। তো এরকম অসংখ্য আইসোপেন একক দিয়ে টারপিন গঠিত, তাই বলছে এটা উদ্ভূত লিপিড, হ্যাঁ। আচ্ছা, এটুকু পর্যন্ত পড়বা। তারপরে দেখো উদাহরণ করতে হবে, যেমন স্টেরয়েডস। এখান থেকে আমাদের সৃজনশীল লেখার জন্য প্রথমে যে আড়াই লাইন স্টেরল বলে এই পর্যন্ত লিখতে হবে, তারপর উদাহরণ দিতে হবে কয়েকটা। যেমন হলো স্টেরয়েডের উদাহরণ হলো আলু, চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। হ্যাঁ, যে একটা আলু তো আমরা চুপড়ি আলুগুলো সাধারণত ইয়েতেও হয়, উপরেও হয় নিচেও হয়, এরকম একটা আলু। এটা আমার গ্রামে অনেকে খাইতে পারে, হয়তো আমরা ছোটবেলায় খেয়েছি, এখন খুব একটা দেখা যায় না। ওই আলুটা উপকারী আর কি, হ্যাঁ। না মিষ্টি না, আরেক ধরনের আলু আছে, হ্যাঁ। ওটা গোল আলু না, ওটা অন্য আলু, হ্যাঁ। বড় বড় আলু, কি আলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড় আলু, ঠিক আছে, দেখেছো না? আচ্ছা, ওগুলারই অপর নাম চুপড়ি আলু বলে। আচ্ছা, এখানে একটু বোঝার আছে, একটু বুঝে নিই আমরা, হ্যাঁ। বলছে স্টেরয়েডসে বলছে 4টি ভিন্নতর কার্বন রিং এর শিকদার এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল নিয়ে গঠিত লিপিড হলো স্টেরয়েড। সেটা কি? 4টি ভিন্নতর কার্বন রিং, 4টি ভিন্নতর কার্বন রিং শিকদার মানে মেরুদণ্ড, তাই না? এরকম ধরো, এটা হলো 4টি ভিন্ন রিং, এটা এক একটা রিং এ এক একটা উপাদান আছে আর কি। তো এর সাথে এইভাবে করে ফ্যাটি অ্যাসিড থাকে। তো এরকম বলছে যে 4টি হ্যাঁ পার্শ্ব শিকল, 4টি ভিন্নতর কার্বন রিং এর শিকদার এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল, এখানে কার্বনের পার্শ্ব শিকলগুলো থাকে এইভাবে, ফ্যাটি অ্যাসিড এইভাবে আর কি থাকে। এইটাকে বলা হয় যে এই জিনিস থাকলে পার্শ্ব শিকল নিয়ে গঠিত লিপিড হলো স্টেরয়েড। এখন বলছে কত নম্বর? ও লাইন হচ্ছে, দেখো স্টেরয়েডের প্রথম 2 লাইন করছি, 4টি ভিন্নতর স্টেরয়েড পাওনি, হ্যাঁ ওটাই পার্শ্ব শিকলটা। তারপরে দেখো স্টেরল কাকে বলে, এটা ক্যালকুলেট কোশ্চেন হিসেবে বলবা।
যেসব স্টেরয়েডে এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে বলা হয় স্টেরয়েড। হাইড্রক্সিল গ্রুপ মানে কি? ফ্যাটি অ্যাসিডে, ধরো ফ্যাটি অ্যাসিডে যদি এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ মানে কি, ধরো এরকম গ্রুপ যদি থাকে আর কি, হ্যাঁ, এরকম হাইড্রক্সিল গ্রুপ যদি থাকে, সাধারণত কি হাইড্রোজেন থাকে না, কিন্তু যদি এরকম যদি ওইস দিয়ে গঠিত হয়ে থাকে তখন এর নাম হয় স্টেরল। তখন এর নাম হয় কি? স্টেরল। এই বলছে আর কি। হ্যাঁ, তাহলে স্টেরল কাকে বলে এটা মনে রাখবা। এখন দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে স্টেরয়েডের, এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। যেমন হলো হচ্ছে ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান, এটা একটা এমসিকিউ। তারপরে আছে কোলেস্টেরল, স্টিগমাস্টেরল। আচ্ছা, এখানে একটু বোঝার আছে। কোলেস্টেরল এর বাংলা এর আগে বলছি কি? না বলিনি। আচ্ছা, কোলেস্টেরলের বাংলাটা হলো কোলেস্টেরলের বাংলাটা হচ্ছে, কোলেস্টেরল কথাটা আসছে কোলে থেকে, কোলে মানে পিত্তাশয়, কোলে মানে পিত্তাশয়, আর স্টেরিওস মানে হলো ঘন বা শক্ত, ঘন বা শক্ত। তো তার মানে এরকম নাম কেন হলো? আসলে এটা তো একটা লিপিড, তাই না? তো এই লিপিডের নাম এরকম পিত্তাশয় আবার ঘন শক্ত এরকম কেন হলো? পিত্তাশয় ওই যে আমাদের যে যকৃৎ আছে না, ওই যকৃতের ওখানে একটা থাকে, তাই না? হ্যাঁ, সবুজ কালার একটা থাকে, ওটা হলো পিত্তাশয়। আচ্ছা, ওটা বাইরের দিকে তো দেখা যায় না, এটা ডান দিকে থাকে, আমাদের ডান দিকে লিভার থাকে, যকৃৎ থাকে না, ওখানে থাকে আর কি। মানে শোনো, ওই যে হ্যাঁ মুরগিতে থাকে, ওই এটা কি করে, যকৃতের রসগুলা পিত্তাশয় প্রথমে জমা রাখে, হ্যাঁ, পরে সেখান থেকে যেটুকু দরকার ধীরে ধীরে ডিউওডেনামে আসে। হ্যাঁ, খাদ্য হজম করা, হ্যাঁ হজম এটা। এখন দেখো এদিকে খেয়াল করো, সেফরুল নামে একজন বিজ্ঞানী, বুঝছো? সেফরুল নামে একজন বিজ্ঞানী 1769 সালে তিনি হলো প্রথম যকৃতের মধ্যে, ওই পিত্তাশয়ের মধ্যে প্রথম শক্ত পাথর পান, আর যেটাকে আমরা পাথর বলি, ওটা পান। তো তিনি চিন্তা করলেন, দেখি তো এটা আসলে কি দিয়ে গঠিত। পরে এটা গবেষণা করে দেখছে, আর এটা তো আসলে কোলেস্টেরল, মানে এটা আসলে লিপিড, এটা আসলে কি লিপিড। এবং এই লিপিড গুলা কিন্তু হ্যাঁ শক্ত হয়, কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেট জমা হয়। তো হ্যাঁ, মানে ধরো লিপিড, তাহলে ক্যালসিয়াম কার্বনেট জমা হয়। আবিষ্কার করছে, হ্যাঁ আবিষ্কার করছে, হ্যাঁ তিনি আবিষ্কার করতেন। তো যেহেতু এটা পাইছেন কোথায়, পিত্তাশয় পাইছে, ওই জন্য নামকরণ চিন্তা করলো, যেখানে পাইলাম ওইটার সাথে নাম করে নাম রাখি, তাই পিত্তাশয়ের শক্ত উপাদান। কোলেস্টেরলের বাংলা অর্থ পিত্তাশয়ের শক্ত উপাদান। এবার দেখো স্টিগমাস্টেরল নামকরণটা কেন হয়েছে? স্টিগমাস্টেরল অর্থ হলো উদ্ভিদের স্টেরল। উদ্ভিদের স্টেরলকে বলা হয় স্টিগমাস্টেরল, উদ্ভিদের স্টেরল। স্টেরল মানে কি, যদি কার্বন সিকলে এক বা একাধিক ওইস থাকে তাহলে সেটা তো স্টেরল, তাই না? তাহলে উদ্ভিদের স্টেরল, এটাকেই বলা হয় স্টিক, পিত্তাশয়ের শক্ত উপাদান। কোলেস্টেরল মানে হলো পিত্তাশয়ের শক্ত উপাদান। তোমাদের পড়া খেলা কবে দিব? ওই যে এখানে এসে ক্লাস নিবা, পুরস্কার দিব। তাহলে ডিসেম্বরের ছুটিতে প্রিপারেশন নিবা, আর জানুয়ারিতে এটা হবে। না এটা তো জানুয়ারি ধরো 3-4 তারিখে না, কারণ হচ্ছে যে তোমরা তো পড়ারই জিনিস পড়বা, তো হাফেজ বিজ্ঞান ধরো ভালো, আর একদিন লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখন এরপরে হলো আরেকটা আছে কি, আর্গোস্টেরল। অ্যালগোস্টেরল, আসলে কথাটা অ্যালগোস্টেরল, অ্যালগোস্টেরল মানে ছত্রাকের স্টেরল। অ্যালগোস্টেরল মানে ওই যে স্টিগমাস্টেরলের পরে দেখো আর্গোস্টেরল, ছত্রাকের স্টেরল। পাওনি? ওই যে স্টিগমাস্টেরল পড়তো না চতুর্থ লাইনে স্টেরয়েডে। হ্যাঁ হ্যাঁ, তারপরেই তো আছে আর্গোস্টেরল। আর্গোস্টেরল মানে ছত্রাকের স্টেরল, পাইছো? পাওনি? আচ্ছা, ছত্রাকের স্টেরল। এরপরে দেখো বিটা সিস্টেরল, পাইছো না? এটা হলো
উদ্ভিদ কোষের ঝিল্লিতে থাকা স্টেরল। উদ্ভিদ কোষের ঝিল্লিতে থাকা স্টেরল, এটাকে বলা হয় বিশিষ্ট স্টেরল। হ্যাঁ বলো। এই অর্থগুলো তোমার হচ্ছে এমনি জানার জন্য, এটা পরীক্ষা আসবে না, এমনি জানা যাবে। আচ্ছা এবার দেখো ডিজিটালিন। ডিজিটালিন নাম কেন হলো? ল্যাটিন শব্দ ডিজিটাস মানে আঙ্গুরের মতো পাতা। ডিজিটাস মানে আঙ্গুরের মতো পাতা, দেখতে আঙ্গুরের মতো পাতা এরকম উদ্ভিদে পাওয়া যায়। এটা একটা গাছ কিন্তু, হ্যাঁ তাই বলে আঙ্গুর গাছ না, এটা একটা গাছ আর কি। ডিজিটাস একটা উদ্ভিদ আর কি। উদ্ভিদের নাম হলো ডিজিটালিন। উদ্ভিদের নাম হলো ডিজিটালিন, দেখতে আঙ্গুরের পাতার মতো লাগে দেখতে আর কি। এই না ইয়েতে দেখছি, মানে মোবাইলে দেখছি, সরাসরি দেখি। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা লাস্টে আসি। নিউরোস্পোরা, এক লাইন পরে নিউরোস্পোরা আর ইস্টে আর্গেস্টেরল পাওয়া যায়। এগুলো এমসিকিউ গুলো। কোথায় আর্গেস্টেরল পাওয়া যায়? নিউরোস্পোরা। নিউরোস্পোরার নাম কেন হলো? দেখতে নিউরনের মতো, স্নায়ুর মতো ছত্রাক। নিউরোস্পোরা মানে স্নায়ুর মতো, স্নায়ু আছে না, ওই স্নায়ুতন্ত্র যে আছে না ওইটার মতো ছত্রাক। নিউরোস্পোরা মানে স্নায়ুর মতো ছত্রাক বা স্নায়ুর মতো ছত্রাক। ইস্ট এককোষী ছত্রাক, ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। শেষ। এবার দেখো কোলেস্টেরল দুই ধরনের, একটা লো ডেনসিটি, এগুলো এটা এমসিকিউর জন্য পড়বা, বর্ণনার মধ্যে লিখবা না। কোলেস্টেরল দুই ধরনের, একটা হলো লো ডেনসিটি, এটা তো আগেই বললাম। এখানে মনে রাখতে হবে রক্তের স্বাভাবিক মাত্রা। হ্যাঁ ও বর্ণনার জন্য স্টেরয়েড কাকে বলে, স্টেরল কাকে বলে লিখলা, তারপর উদাহরণ দিবা, শেষ। তবে কোলেস্টেরল প্রকারভেদ বর্ণনার সময় লিখবা না, এটা এমনি এমসিকিউর জন্য। দেখো স্বাভাবিক মাত্রা কতটা মনে রাখবো, রক্তে এইচডিএল কিন্তু মেয়েদের বেশি থাকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ কারণ হলো ছেলেরা তুলনামূলকভাবে মেয়েদের থেকে বেশি খায়, হ্যাঁ মানে খাদ্য খাওয়ার তুলনামূলকভাবে বেশি খায় জন্মগতভাবে আর কি। এই কারণে জিনগতভাবে ছেলেদের হচ্ছে এটা হয়েছে বেশি। ছেলেরা হ্যাঁ জিনগতভাবে বেশি হওয়ার কারণ হিসেবে বৈজ্ঞানিক বলছে ছেলেরা প্রথম দিকেই, যেমন ধরো তুলনামূলকভাবে ছেলেদের হাত শক্ত তাই না, মেয়েদের হাত নরম। কেন? জিনগতভাবে প্রথম দিকেই ছেলেরা হচ্ছে মাঠে ঘাটে কাজ করতো আর মেয়েরা রান্না বান্না করতো প্রথম দিকে। তো এই কারণে ওই জিনগতভাবে ছেলেরা পরিশ্রম করে করে ছেলেরা এরকম শক্ত হয়ে গেছে, বুঝছো? এখন অনেক ধনী ছেলেরাও দেখা যায় যারা কাজ খুব খুব করে, তারাও দেখা যায় যে তাদের হাতও মেয়েদের মতো নরম হয়। আচ্ছা এবার আসি। তো তাহলে হচ্ছে এখানে আর কি লাগবে আমাদের? স্ত্রীরোগের কম থাকে, এই স্ত্রীরোগের এইচডিএল বেশি থাকে, এটা মনে রাখবে। আর করোনারি থ্রম্বোসিস নামক রোগ হয় যদি কোলেস্টেরল কারো বেশি থাকে। থ্রম্বোসিস মানে হলো, করোনারি মানে কি? হৃৎপিণ্ডের রক্তনালীকে বলা হয় করোনারি। হৃৎপিণ্ডের রক্তনালীকে বলা হয় করোনারি। করোনারির মধ্যে যে হৃৎপিণ্ডে যে রক্তনালী আছে না, হৃৎপিণ্ডের রক্তনালীকে বলা হয় করোনারি। হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তনালী আছে, হৃৎপিণ্ডের পেশিতে যে রক্তনালী আছে না, তার নাম কি? করোনারি। তার নাম হলো করোনারি। বোর্ড পরীক্ষার খাতায় একজন এরকম লিখছে, করোনারি না লিখে লিখছে করোনারি। আচ্ছা বলো এটা কিভাবে হয়? করোনারি। হ্যাঁ তাহলে বলো এটা হলো কথা? কোথায় করোনারি কোথায় করোনারি, এটা কোনো কথা? হ্যাঁ মিস্টেক হয়ে গেছে না? করোনারি। তাহলে মাথায় আসেনি, শয়তানি না? আচ্ছা তাহলে আমিও বলছি করোনারি। করোনারিটা হচ্ছে হৃৎপিণ্ডে যে রক্তনালী থাকে সেইখানে কি হয়, সেই রক্তনালীতে যদি কোলেস্টেরল বেশি থাকে, এলডিএল বেশি থাকে, তাহলে সেটা যখন এখানে জমে যাবে, হ্যাঁ তখন থ্রম্বোসিস হবে। থ্রম্বোসিস মানে কি? রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস। রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস। তাহলে ওটাই বলছে, রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস। রক্ত জমাট বেঁধে যাবে, বাস তখন কি হবে সেটা তো আর জানো না। এবার দেখো কাজ না মনে, হ্যাঁ কি কি আছে মানে, হ্যাঁ থাকলে কিন্তু এ করবা না ক্যাপ্টেনের একটু দায়িত্ব থাকে। হ্যাঁ এবার দেখো কাজ গোটাটাই লাগবে এমসিকিউর জন্য। হ্যাঁ তবে পরীক্ষা লেখার সময় একটা করে কাজ দিলেও হবে,
হ্যাঁ, তারপর টারপিনস দেখো, টারপিনস হচ্ছে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রেন যৌগকে টারপিনস বলে। এটা বর্ণনা লিখবা, সংকেতটা লিখবা, সংকেত। কোথায় কোথায় আছে? পুদিনা, তুলসী ইত্যাদি উদয়তে হিসেবে টারপিনস পাওয়া যায়। এরপরে দেখো রাবার। রাবার দেখো, রাবারে কি বলছে 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যুক্ত হয়ে রাবার তৈরি হয়। এখানে এই উদ্ভিদের নাম মনে রাখবা, প্রাকৃতিক রাবার পাওয়া যায়। হ্যাঁ বলো। ও যে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রেন যৌগকে, আইসোপ্রেন যৌগ যে আগে বললাম না, না এইটুকু শুধু। আর যে উদাহরণ লাগবে, পুদিনা, তুলসী ইত্যাদিতে উদয়তে হিসেবে পাওয়া যায়। রাবার কাকে বলে, কোন উদ্ভিদে পাওয়া যায় এটা লাগবে। কোনটা? রাবারে? রাবার টারপিন হলে কাঠের দোকানে কাজে লাগে। না, এইগুলো হচ্ছে পাওয়া যায়, এখান থেকে তৈরি করা হয় আর কি। হ্যাঁ, এখান থেকে তৈরি করা হয়। এগুলো তো উদ্ভূত লিপিড না। উদ্ভূত লিপিড মানে কি? সরাসরি পাওয়া যাবে না, এটা তৈরি করতে হবে, তাই কি না? এই জন্য তাই বলছি এখান থেকে তৈরি করা। আচ্ছা, রাবারের হচ্ছে উদাহরণগুলা, কোন কোন উদ্ভিদে রাবার পাওয়া যায় এগুলো সব মনে রাখতে হবে। কি রাবার? ও গাম তো আঠা, গাম তো আঠা হচ্ছে, এটাকে গাম রাবার বলে, মানে আঠা তৈরি করা যায় যে রাবার থেকে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, ব্যবহার তো জানোই, একটু পর্যন্ত সৃজনশীল। লিপিডের রাসায়নিক উপাদানের মধ্যে এমসিকিউর জন্য যেগুলো লাগবে আর কি, যেমন দেখো ক্যারোটিনেট মানে কুমড়া রঞ্জক পদার্থ। ক্যারোটিনেট মানে কুমড়া রঞ্জক পদার্থ, এরা লিপিড কিন্তু হলো কুমড়া ধরনের। তো এটার শেষ 3 লাইনই লাগবে যে বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে ফটোটবিজম ঘটায়। ফটোটবিজম মানে কি হতে পারে বলো? ফটোটবিজম মানে কি বলো তো? ফটোটবিজম মানে কি বলো তো? না, এটা না, সালোকসংশ্লেষণ না। আচ্ছা, ফটোট্রপিজম এটা কিন্তু তোমরা পড়েছো, মানে ছোটকালে কোন একটা বই। হ্যাঁ হ্যাঁ, চলন। ফটোট্রপিজম মানে আলোর দিকে যে চলন, এটাকে বলা হয় ফটোট্রপিজম। আলোর দিকে যে চলন সেটাই হলো ফটোট্রপিজম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মানব দেহে বিটা ক্যারোটিন ভেঙে 2 ইউনিট ভিটামিন এ তৈরি করে, যা থেকে পরে রোডোপ্সিন তৈরি হয়। রোডোপ্সিন কি? দিনের আলোতে না রাতের আলোতে দেখতে সাহায্য করে। আমাদের রেটিনা আছে না, চোখের ভিতরের দিকে রেটিনা আছে, ওখানে রড কোষ থাকে আর কোন কোষ থাকে। কোন কোষ হলো কোন আছে, আর রড কোষ হলো রডের মতো দেখতে। এই কোষগুলো এমন কিছু বর্ণকণিকা ধারণ করে লিপিড জাতীয়, যারা হচ্ছে আমরা যে বিভিন্ন কিছু দেখতে পাই না, লাল, কালো, সাদা, ফর্সা, এগুলো দেখতে পাই না, এইটা দেখতে সাহায্য করে। এটা হলো রাতের আলোতে দেখতে সাহায্য করে রোডোপ্সিন, আর দিনের আলোতে দেখতে সাহায্য করে হলো আইডোপ্সিন, যেটা হলো যেটাকে আরেকটা বলা হয় কোন কোষ। তো এখন বলছে যে এটা হচ্ছে রোডোপ্সিন তৈরি করে। রোডোপ্সিন দৃষ্টিশক্তি দান করে। ডিমের কুসুম, গাজর, টমেটো ইত্যাদি থেকে বিটা ক্যারোটিন পাওয়া যায়। এরপরে স্টেরয়েডের প্রথম 2 লাইন শুধু লাগবে। হ্যাঁ, এগুলো এমসিকিউ, এগুলো সবই এমসিকিউ। হ্যাঁ, এগুলো খালি রাতে ভালো দেখতে পারবো। হ্যাঁ, মানে তুমি রাত কালা হবে না, এটাই রাত কালা হবে না। স্টেরয়েডের প্রথম দুইটা লাইন, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হলো। বলো টেস্টোস্টেরন নামকরণ কেন হয়েছে? টেস্টোস্টেরন টেস্ট বেশি, তাই আমাদের তো টেস্টোস্টেরন হরমোনটা বেশি। হ্যাঁ, আমাদের তো টেস্টোস্টেরন। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি টেস্টোস্টেরন নামকরণ কেন হয়েছে? টেস্টোস্টেরন এমনিতে দেখা যায় যে তোমার বেশি ওই যে ওই মানুষ নিজেরা খাওয়ার সময় যদি একটা খাসিও খায়, তো তখন কিন্তু ওইটা ওই যে যেটা শুক্রাশয় বলি আমরা, তাই না, ওইটা কিন্তু খাবে না কেউ, কিন্তু হোটেলে গেলে ওগুলো সব দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দেয়, সব দিয়ে দেয়, কিচ্ছু বাজ বিচার করে না, যা আছে লেজ, কান টান, জিবা টিবা যা আছে সব দিয়ে দেয়। তো টেস্টোস্টেরন নাম, এটার বাংলা অর্থ হলো যে শুক্রাশয় থেকে উৎপত্তি। এটা এই হরমোনটা শুক্রাশয় থেকে উৎপত্তি হয়, তো তাই এর নাম হলো টেস্টোস্টেরন। শুক্রাশয়কে ইংরেজিতে কি বলে বলো তো? টেস্টিস। কেন নাম হলো টেস্টিস বলো? ছেলেরা বলো, কারণ ছেলেরা তো পারা উচিত। বলো তো কেন নাম হয়েছে? কারণ টেস্টিস। এটা কোনো কথা? বলো কেন নাম হলো টেস্টিস?
আচ্ছা আমি বলি নামকরণটা কেন আসলে টেস্টিস জানো, যে যখন কোনো বাচ্চা হয় তখন সবার আগে মানুষ হচ্ছে না এই জরুরি কল হলে অনুমতি নিয়ে ধরা যাবে, ও তো সরাসরি ধরেনি, ধরলে তো জরিমানা হতো, ধরেনি যে হ্যাঁ। আচ্ছা শোনো, যেটা বলছিলাম যে কোনো বাচ্চা যখন হয় তখন হচ্ছে সর্বপ্রথমে কোনটা দেখে টেস্ট করে, যেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ওইটা দেখে টেস্ট করে, ওই জন্য এর নাম টেস্টিস হয়েছে। হ্যাঁ এটাই কারণ, ওই জন্য এর নাম আচ্ছা পরে তোমরা বুঝে নেবে, তারা শুনে পরে বুঝে নেবে। আচ্ছা এই দুই লাইন তাহলে লাগবে। হ্যাঁ ইস্ট্রোজেন এটা কিন্তু ছেলে মেয়ে সবারই আছে, কম বেশি আছে, মেয়েদেরও টেস্টোস্টেরন থাকে কিন্তু কম মাত্রায় থাকে। আমু দিয়েছে তো, আমু দিয়েছে না ক্যাপ্টেন কোন স্যারের? আচ্ছা আমু দিয়েছে না, ও তো অনুমতি নিল, ধরো আমু দিয়েছে যেহেতু সেটা ধরো। ইস্ট্রোজেন কথাটা আসছে অস্ট্রো থেকে, জানো তো এটা, বুঝছো? ওই যে ইস্ট্রোজেন আছে না, ওইটা গ্রিক শব্দ অস্ট্রোস থেকে আসছে। হ্যাঁ আচ্ছা এবার দেখো ভিটামিন, স্যার হ্যাঁ বলো কি লিখলেন? যৌন আকাঙ্ক্ষা। এখন এই বাংলা বলে দিতে হবে, তাহলে তো এমনও স্টুডেন্ট আছে, যেমন একবার আমাকে একটা স্টুডেন্ট এই কোশ্চেন করছিল, একটা ছাত্র, হ্যাঁ যে ও হচ্ছে শুক্রাশয় চিনে না, তাহলে চিন্তা করো আমি এখন কি করে ওকে চিনাবো? আচ্ছা দেখো তো এখন, আচ্ছা দেখো তোমরা সবাই চিনো তো নাকি? সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ছেলে হয়ে চিনি না, তাহলে এটা দুঃখজনক না? এটা বেশি দুঃখজনক না যে এটা যদি না বুঝে ছেলে না? হ্যাঁ এখন না হয়তো জীবনে প্রথম শুনছি, এটা হতে পারে। আচ্ছা তাহলে এখন দেখো যে এবার এখান থেকে ভিটামিন থেকে, এই দেখো ভিটামিন থেকে বোল্ড করা অক্ষরগুলো লাগবে। ক্যারোটিনের থেকে ভিটামিন এ তৈরি হয়, তারপর হচ্ছে ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে, একদল লিপিড ভিটামিন ই হিসেবে পরিচিত। আর পরপর লাইনে আছে দেখো বোল্ড করাগুলো। ভিটামিন কে সবুজ শাকসবজিতে পাওয়া যায়, এটুকু পর্যন্ত। এগুলো কিন্তু সবই এমসিকিউ। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল এডমিশনে অনেকবার আসছে, যেমন মেডিকেল এডমিশন 12 সাল, 14 সাল, 17 সাল, 19 সাল এতবার আসছে আর কি। সেটা কি যে এই যে কোন ভিটামিন পানিতে, এই যে পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বিসি। পানিতে দ্রবণীয় ভিটামিন কি? বিসি। এটা মনে রাখবা, সহজ বুদ্ধি হলো ডব্লিউবিসি মনে রাখলে মনে থাকবে। ডব্লিউ তে পানি আর বিসি, তাই না? ডব্লিউবিসি মানে শ্বেতকণিকা, তাহলে ডব্লিউবিসি মনে রাখলে এটা মনে থাকবে। আর চর্বিতে দ্রবণীয় মনে রাখবা এডেক, এডেক মনে রাখলে মনে থাকবে। এডেক মানে এ ডি ই কে, এডেক। এটা চর্বিতে দ্রবণীয়, চর্বির মধ্যে এই ভিটামিনটা দ্রবীভূত হয়, এটা আর কি। হ্যাঁ
আর আর জিতে লিমিটের ভূমিকা শেষের দিকের দিকে দেখো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 4 নম্বর দিকে জীব দেহে লিমিটেড ভূমিকা এমসিকিউ হিসেবে আছে যেগুলা নিচের দিক থেকে 4, 5, 6, 7 আর শেষের হলো শেষ দুইটা, এগুলা আসে আর কি এমসিকিউ জন্য। শেষের দিক থেকে মানে 3, 4, 5, 6 হ্যাঁ না 4, 5, 6, 4, 5, প্রথম দিক থেকে আপনি বলেন, প্রথম দিক থেকে শেষের দিকে না বলে প্রথম থেকে বলতে প্রথম 1, 2, 3 আসে না, 1, 2, 3 আসে না, 4 থেকে আসে, 4 থেকে আসে, 4, 5, 6, 7, হ্যাঁ 8 বাদ 9, 10, হ্যাঁ এটা। আর এখানে এখানে প্রধানত লিমিটেড প্রকার গঠন কাজে এটা আসে না। আমরা এনজাইম থেকে নতুন করে শুরু করব আজকে, তাহলে এই পর্যন্তই। আগামী দিন পড়া যথারীতি করে আসবা, আর না হলে 5 টাকা জরিমানা নিয়ে আসবা সাথে করে। ওদের কাছে 80 টাকা উঠছে গতদিন, তো সবাই চলে যাবে আমার তো খাতা দেখো, আমি আগামী দিন নিয়ে আসবো। হ্যাঁ